হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার রান্নাঘর থেকে। আজকে কিছুদিন যাবত তো এরকমই ওয়েদার, এই মেঘ, এই বৃষ্টি, এই বাতাস, আবার এই রোদ, এরকম অবস্থা। আজকেও সেম, সকাল থেকে কতবার যে বৃষ্টি হয়েছে কোনো হিসাব নাই। একটু পরপর বৃষ্টি নামে, আবার রোদ উঠে যায়, আবার বৃষ্টি নামে, আবার বাতাস ছাড়ে, আবার কটকটা রোদ হয়ে যায়। এরকম করেই দিনকাল চলতেছে। রান্নাঘরে চলে এসেছি। সকালে নাস্তা, খাওয়া টাওয়া সবকিছু কমপ্লিট। এখন একবারে রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্না বাড়া করার জন্য। আজকে কি রান্না বাড়া করছি সেটাই আপনাদের সাথে শেয়ার। এই তো এখানে মাংস, গরুর মাংস ধুয়ে রাখা হয়েছে, আর সাথে আলুও কেটে টেটে সব একবারে পরিষ্কার করে ধুয়ে রাখছি। আর এখানে হলো পেঁয়াজ বেরেস্তা করতেছি। আজকে গরুর মাংসটা একটু অন্যরকম ডয়রে, আজকে গরুর মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। যেভাবে আমি কখনো রান্না করি নাই, আজকে একটু নতুনভাবে রান্না করব। ইউটিউব দেখে রান্না করব। একটা রেসিপি দেখেছি, দেখে খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আমি একটু চেষ্টা করি। এখানে বেশি করে পেঁয়াজ নিয়ে নিছি আর বেশি করে তেল দিয়ে নিছি। এটা বেরেস্তা করব। এটার সাথে আমি আরও কিছু দেব, দেখাচ্ছি কি কি দেই আর কিভাবে করি। এই যে পেঁয়াজগুলো এখানে বেরেস্তা করে নিতেছি। পেঁয়াজগুলো কালার হতে হতে আমি এখানে এই যে কাজু বাদাম আর কিশমিশ এগুলো দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশ, আর সেই সাথে আমি এখানে এই যে জয়িত্রীটাও দিয়ে দিলাম। এগুলা এটার সাথে ভেজে নেব একসাথে। দেখেন একলা একলা এই যে কোথায় চলে গেছে, দেখেন, দেখছেন একা একা নামতাছে। আসো, একা একা গেটটা খোলা পেলেই একলা একলা চলে যায়। এত জিদ, কিচ্ছু শুনবে না। কিরকম জিদ করে, ধরলো কেন কে, এটাই ওর জিদ। যাই হোক, যেখানে কিশমিশ আর বাদাম, জয়িত্রী পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতেছি। কয়টা কাজু বাদাম তো দিছি, আমি এখানে কয়টা চীনা বাদামও দিতে চাই। দাঁড়ান, নিয়ে আসি চীনা বাদাম। এই যে চীনা বাদাম, এটা কাঁচা, আমি কিছু চীনা বাদাম অ্যাড করে দিলাম একসাথে। এখন এগুলা সব সুন্দর করে ভেজে নেই। এই তো এখানে বেরেস্তাটা আমি নামিয়ে ফেলছি। এইটা এখন ঠান্ডা হলে তারপর এটাকে আমি ব্লেন্ডার করে নেব। এটা এখন এখানে রাখি। আর সেই ফাঁকে আমি এখানে আলুটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতেছি। আলুটাকে ভাজবো, আলুটাকে ভেজে নেব। দিয়ে দিলাম। আলুটা এখানে ভাজা হোক। আলুটা এখানে ভাজতে ভাজতে আমি মাংসটার মধ্যে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, এই সব মশলাগুলো দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো সব দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলা গুঁড়াটা অ্যাড করি নাই, কারণ গরম মশলাটা আমি আস্তে আস্তে অ্যাড করব, তাই এখানে গুঁড়াটা আমি দিই নাই। এটাকে ভালো করে মেখে রাখি, এতক্ষণে আলুটা আমার ভাজা হোক। এই তো শেষ আমার মাংস মাখা, এটা মাখানো থাক। এই তো আমার আলু ভাজা শেষ, আলু ভাজাটা তুলে ফেললাম। এখন তেলের মধ্যে আমি আর অল্প কিছু পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এটার মধ্যে এই যে তেজপাতা
দারচিনি, এই লবঙ্গ, লবঙ্গ না মানে যাই হোক গরম মশলা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়েছে। এখন এখানে যে আমি এই যে মাংসটা হাতে মেখে রাখছিলাম এই মাংসটাকে দিয়ে দিলাম। এখন মাংসটাও আমি একটু নেড়ে চেড়ে একটু ভালো করে কষায় নেব। ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে আমি একটু সময় নিয়ে এটাকে কষাবো। এই চুলায় মাংসটা কষানো হতে হতে দেখেন মাংসটা থেকে পানি বের হয়েছে। এই চুলায় মাংসটা সুন্দর করে কষানো হতে হতে আমি এই চুলায় এই যে খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিতেছি। এই যে এরকম লাঠি দিয়ে না, এদিকে তেল আছে পড়ে যাবে বাবা। এই যে লাঠি দিয়ে না নাড়তে অনেক খারাপ। দাঁড়াও 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 মানহা। এখানে যেটা বলতেছিলাম এই যে ডালটা ভাজা হয়ে গেছে, নামায় ফেলি, নিলে বেশি ভাজা হইলে আবার পুরা লেগে যাবে, তিতা হয়ে যাবে। শেষ আমার ডাল ভাজা। এখানে এই যে মুগ ডাল, মসুরি ডাল, পোলার চাল আর এই যে দিয়ে দিলাম মুগ ডাল। শেষ। এটাকে এখন ধুয়ে নেব খিচুড়ি রান্নার জন্য। মাংসটা এখানে কষানো হতে হতে আমি এখানে এই যে বাদাম, পেঁয়াজ, তারপর কিশমিশ এগুলো যে আমি ভেজে নিয়েছিলাম ওগুলো সব ব্লেন্ড করে নেব। সাথে আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে টক দইয়ের সাথে আমি এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এই তো আমার এখানে একটা সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গেছে। আমি ক্যামেরাটা অফ করেই এটা ব্লেন্ড করে নিলাম, যেহেতু আমি একলাই ভিডিও করতেছি, একলাই সব করতেছি। দেখি নাড়া দিচ্ছেন একটু, দেখি সাইডন। এখন এই যে এই পেস্টটা, এই যে আমার মাংস একবারে কষানো শেষ। এখন এটার মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে কত লেগে আছে। এটা সুন্দর করে কেচে আমি এটার মধ্যে আগে দেই, তারপর আবার দেখাচ্ছি। এই তো আমি পুরা বাটিটা কেচে তারপর এখানে গ্রেভিটা দিয়ে দিছি। এখন এই গ্রেভিটা দিলেই এটার আসল সৌন্দর্য ফুটে উঠবে। এই গ্রেভিটাই হলো এটার আসল মজা। সুন্দর করে গ্রেভিটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা সুন্দর করে গ্রেভিটার সাথে সুন্দর করে মেশানো শেষ। দেখুন দেখতে কি সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এই যে বাটিটাকে আমি কেচে ধুয়ে যে পানি নিছি এই পানিটা এটার মধ্যে অ্যাড করে দেব। এটার মধ্যে আমি আরো পানি দেব, গরম পানি দেব যেন তাড়াতাড়ি হয়। আর এমনিতেও গরম পানি দিলে টেস্ট বাড়ে। এখন এখানে পানি দিছি, আমি আরো কিছু পানি অ্যাড করে দেব। আলুটা আমি আরে পরে দেব, কারণ মাংসটা এখনো তো অনেক শক্ত, আলু হতে তার সময় লাগে না। ওই চুলায় মাংসটা হতে হতে আমি এখানে খিচুড়ির মশলা কষিয়ে নিলাম। খিচুড়ির মশলাটা আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আমার খিচুড়ির জন্য চাল, ডাল এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দেব? আচ্ছা দিয়ে দিলাম।
এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে কাজ করা যে কত কষ্ট, যে করে সেই জানে। এক হাত দিয়ে এইভাবে ক্যামেরা ধরে ধরে আরেক হাত দিয়ে কাজ করা। এখন এটাকে ভালো করে চালটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে গরম পানি দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এই তো চালটা ভাজার পর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিচ্ছি এতে করে তাড়াতাড়ি হবে। আর সেই সাথে এখানে দিয়ে দিই কাঁচামরিচ, কয়টা কাঁচামরিচ দিয়ে ব্যাস শেষ। এখন এটা ঢেকে দিলাম, আর এখানে এটা হইতেছে হোক। এই তো আমার মাংসটা অনেক ছিটতেছে, ছিটে ছিটে একবারে কড়াই টড়াই হয়ে যেতেছে। যাই হোক মাংসটার এই যে গ্রেভিটা এই পর্যায়ে থাকতে আমি এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সেই সাথে এই যে আলুগুলো যে ভেজে রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সুন্দর করে শুকনা শুকনা করে নামিয়ে নেব। লবণ টবণ টেস্ট করলাম, সব কিছুই ঠিক আছে। এই ঝোলটা শুকাতে শুকাতে আলু যতটুকু একটু শক্ত আছে ওইটাও হয়ে যাবে, আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে এটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু কেওড়া জল, গোলাপ জল এগুলা ভালো লাগে না, এগুলার স্মেল, তাই আমি কেওড়া জল আর গোলাপ জলটা অ্যাড করলাম না। শুধু আলুটা কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখবো, ঝোলটা আর একটু শুকানোর জন্য। এই তো আপনাদেরকে তো আমার রান্নার ফাইনাল লুক দেখাই নাই। এই তো এইটা হলো আমার খিচুড়ি, একদম ধোয়া উঠানো গরম গরম খিচুড়ি। অনেক সুন্দর হয়েছে, আর এত সুন্দর স্মেল হচ্ছে কি আর বলবো। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছিল। আর এটা হলো আমার গরুর মাংসের কোরমা। অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর স্মেলও বের হয়েছে। মনে হয় খেতেও অনেক বেশি টেস্ট হবে। কি সুন্দর লাগতেছে তাই না? রান্না বাড়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমি অফ করে আমি ঘরের কাজ করতেছিলাম, মানে ঘর দুয়ার সব গুছায় টুছায় পরিষ্কার করলাম, তারপর রান্নাঘর টোর সব পরিষ্কার করলাম। এখন সব কাজ শেষ। এখন মানজারের পাপাকে খেতে দিয়ে আমি গোসল করতে যাব। আমি গোসল করে এসে তারপর আমি আস্তে ধীরে সুস্থে আমি খাবো। খেতে বসে পড়েছে, এখানে মানহা খাচ্ছে। এটা হলো মানহার প্লেট, এটা মানহা খাচ্ছে। এখানে এই যে মানজার খাচ্ছে, এই যে মানজারের প্লেট, আর মানজারের পাপা খাচ্ছে। আর এই যে এখানে চাটনি আছে, এখানে চাটনি বানানো হয়েছে, আর সাথে আছে লেবু। কিসের চাটনি? আমড়ার চাটনি। এই খাও বসে খাও, বসো। ও খাবে আজকে সবার সাথে, তাই এখানে বসছে প্লেট নিয়ে। বসে খাও। এখানে চেয়ার নিয়ে সবকিছু সেট আপ করে তারপর বসছে খাওয়ার জন্য। খাওয়া শেষ, খাওয়া টাওয়া রেখে এখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো গুড ইভিনিং, চলে আসলাম এখন সন্ধ্যের চা নিয়ে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করার শক্তি ছিল না, মানে শরীরটা এত খারাপ লাগছিল। খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছি, শুয়ে একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম। আর ঘুম দেওয়া তো সব মানে পরের কথা। বিছানায় সারাদিন কাজ করার পর বিছানায় গিয়ে যখন শুইলাম, মানে শোয়ার পর মনে হচ্ছে আমি মনে হয় এই পৃথিবীর সবচাইতে মানে রোগা মানুষ, সবচাইতে মানে বড় ধরনের রোগা মানুষ। মানে বিছানায় শোয়ার পর আমার মনে হচ্ছিল আমার হাত ব্যথা, আমার পাও ব্যথা, আমার মাথা ব্যথা, আমার কোমর ব্যথা, মানে আমার পুরো শরীর বিছানায় শোয়ার সাথে সাথে যেন ব্যথায় ভরে গেল। কিন্তু আসলেই সারা শরীর তো ব্যথা না, ওই যে কথায় আছে না, একটুখানি ব্যথা হইলেই মনে হয় যেন পুরা শরীর ব্যথা। দাও তো রিমোটটা দাও, তো রিমোটটা দাও।
কথায় আছে না, বনের বাঘে খায় না মনের বাঘে খায়, সেরকম অবস্থাই হয়েছে আমার। মানে পুরা শরীর আমার ব্যথা না, ব্যথা হলো শুধু, হ্যাঁ ব্যথা করছে অবশ্য, শুধু কোমরটা ব্যথা করছে, কোমরটা ভীষণ পরিমাণে ব্যথা করছে। কিন্তু শুয়ে শুয়ে আমার মনে হচ্ছিল আমার সারা অঙ্গে শুধু ব্যথা আর ব্যথা, ব্যথায় জর্জরিত। যাই হোক, তারপরও এই দিক ওই দিক করে ঘুমালাম, ঘুমিয়ে তারপর সন্ধ্যার পর ঘুম থেকে উঠলাম। উঠার পরেও ভিডিও স্টার্ট করি নাই, ভালো লাগতেছিল না। আর মানহাও ঘুম থেকে উঠার পর থেকেই মর্জি করতেছিল, শুধু কান্নাকাটি করতেছিল, তাই আর ভিডিও স্টার্ট করি নাই। একটু চাটা বানালাম আর মানজারের পাপাকে চা দিলাম। মানজারের পাপা চা খেয়ে মানজার মানহা দুজনকে নিয়ে বের হইছে এখন ঘোড়া দেখার জন্য। মহরমের ঘোড়া আজকে বের হবে, আমাদের বাসার গল্লির সামনে দিয়ে ঘোড়া যায়, ওরা প্রত্যেকবারই আমরা যাই, কিন্তু এবার আমি যাব না, আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই আমি বললাম আমি যাব না, আপনি যান দুই বাচ্চা কাচ্চা নিয়ে। তো মানহাকে রেডি করলো, মানজার রেডি হলো, মানজার আর মানহাকে নিয়ে মানজার আর মানহাকে নিয়ে ঘোড়া দেখতে গেল। আর ঘরে আমি আছি, আমার সাথে এই যে দুষ্টুটা আছে, এই যে দেখেন দাঁত পোকলা, এটা হলো দাঁত পোকলা, এই দাঁত পোকলা না, মাইমনি দাঁত পোকলা। আমাকে ভিডিও করতে দেখলেই আর মানে যত ডিস্টার্ব শুরু হয়ে যায়। আর ঘুম থেকে ওঠার পর থেকেই এত পরিমাণে গ্যাস হচ্ছে, মানে আমার মনে হইতেছে কি আমার গলা বুক মনে হয় জ্বলতেছে, এরকম লাগতেছে, হালকা পাতলা। আর দুপুরবেলা যেহেতু খিচুড়ি খেয়ে ঘুমাইছি, খিচুড়িটা আমার মনে হইতেছে কি এখনো হজম হয় নাই, মানে পেট এরকম ফুলে আছে। ভাবছিলাম ঘুম থেকে উঠে কাঁঠাল খাবো, আম্মু কাঁঠাল দিছে, ফ্রিজে কাঁঠাল আছে, দুপুরে মানজারের পাপা খেয়েছে, আমি তখন রান্নায় ব্যস্ত ছিলাম তাই আমি আর খাই নাই, ভাবছি যে আমি সন্ধ্যাবেলা খাবো, কিন্তু এখন এরকম পেট ফুলে আছে, তাই ভাবলাম কাঁঠালটা না খাই। কিন্তু চাটা যেহেতু অভ্যাস, চাটা না খেলে ভালো লাগবে না। এমনি শোয়ার থেকে উঠছি পর থেকে, শোয়ার থেকে কি আচ্ছা বলো, পুশ করেছি কি বলো, তোমার যে ভিডিওর মধ্যে থাকি, জোরে বলো, বুঝি না। আমি তোমার যে ভিডিওর মধ্যে এসে হাত দেই, হ্যাঁ ওই ভিডিও তুমি পাঠাও না কেন? পাঠাই না, তুমি তো আমার ভিডিও দেখো না, তুমি আমার ভিডিও দেখো, তুমি তো ভিডিওর মধ্যে দুষ্টুমি করো, এগুলা তো সব আমার ভিডিওতে থেকে যায়, সবাই দেখে জানো। এই কথা বলার জন্য আমাকে পুশ করতে বলছো? হ্যাঁ, আমাকে বলতেছে একটু পুশ করো, মানে কানে কানে এসে বলতেছে উই আমার সাথে কথা বলবে। এখন ওনার কি কথা, উনি যে আমার ভিডিও চলাকালীন আমার সাথে যে দুষ্টুমিগুলো করে সেগুলো আমি পাঠাই না কেন, মানে সেগুলো আমি কেন আপলোড করি না, এটাই মানে ওর কথা। তুমি আমার ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। এশারের আজান দিচ্ছে। যা বলতেছিলাম যে এইটা আর খেলাম না, কাঁঠালটা আর খেলাম না গ্যাসের কারণে, কিন্তু চাটা যেহেতু না খেলে ভালো লাগবে না। এমনিতেও শুয়ে মনে হয় রোগা হয়ে গেছি, শুয়েছিলাম ভালো মানুষ, শোয়ার পরে একবারে 12 মাসের রুগী হয়ে ঘুম থেকে উঠছি। এখন একটু চাটা খেয়ে নিজেকে আবার একটু চাঙ্গা করি। সেরকম রাতের কোনো কাজ নাই, শুধু ডালটা গরম করব মানহার জন্য, যে ভাত আর ডাল বের করছে ফ্রিজ থেকে, ভাতটা তো দুপুরবেলায় গরম করে ফেলছি, গরম পানি দিয়ে তারপর ঠিকা দিয়ে দিছি। আর ডালটা আর গরম করি নাই, ডালটা এখন গরম না করলে নষ্ট হয়ে যাবে, এক পাতিল ডাল, তাই ডালটা বসাই দিছি। ডালটা শুধু গরম করব, আর কোনো কাজ নাই। খাওয়ার আগে শুধু খিচুড়িটা গরম করব, মাংসটা গরম করব, জাস্ট এটাই। আচ্ছা আজানটা শেষ হোক, তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি।
খাও। দাঁত নাই আবার টোস্ট বিস্কুট খায়, তাও আবার চায়ের মধ্যে ভিজিয়ে, দেখছেন দাঁত পোকলা। আচ্ছা নাও, আবার নাও, আবার নাও, নাও ভিজাও, তাহলে নরম হবে, ভিজাও। খেতে পারো? দেখেন ওর দাঁত না থাকলে কি হয়েছে, ও কিন্তু টোস্ট বিস্কুট খেতে পারে, বুঝছেন আপনারা। মানে এটা এটা কি ওপরে 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 দেখেন, দেখেন দাঁত পোকলার অবস্থা। আপনাদের কাছে বলি ওর দাঁত নাই, ও দাঁত পোকলা, এর জন্য ওনার মাইন্ডে লাগে, উনি দাঁত দেখাচ্ছে আমার দাঁত নাই, মানে ওর তো উপরের দাঁত নাই, উপরের দাঁত কিভাবে দেখাবে, এর জন্য নিচের দাঁত দেখাচ্ছে। এই যে এই যে এই যে এই যে। দেখি দেখি দেখি, কই দেখি দাঁত দেখি। আচ্ছা তুমি বিস্কুটটা কামড় দাও, চায়ে ভিজায় নাও, নাহলে আবার দাঁত পড়ে যাবে। চায়ে ভিজায় নরম করো। দেখছেন দাঁত পোকলার অবস্থা, দেখছেন? চায়ে ভিজিয়ে তারপর বিস্কুট খায়, টোস্ট বিস্কুট। চায়ে ভিজিয়ে টোস্ট বিস্কুট না খেলে তো ওর যে নিচে 2-3টা দাঁত আছে, ওই 2-3টা দাঁতও তো ওর থাকবে না, একটা ঠাস ঝরঝরায় সব দাঁত পড়ে যাবে। এই চা পড়ে যাবে আমার। দাঁত পোকলা বিস্কুট খাচ্ছিল, আমি দুষ্টামি করতেছিলাম, আবার আপনাদেরকে দেখালাম, এর জন্য লজ্জায় বিস্কুট হাতে নিয়ে নিচে চলে গেছে। নিচে গেছে, এখন নিচে গিয়ে কি বিস্কুট খায় না ফেলে দেয় কে জানে। বাচ্চা মানুষ তো একটু লজ্জা পায়, আবার নতুন নতুন লজ্জা পাওয়া শিখছে না, এখন ওনাদের কিছু বললেই ওনাদের লজ্জা। আসলে ওর সমস্যা হইলো ওর দাঁতগুলো অনেকগুলো, মানে সামনের দাঁতগুলো ওর সব আরও ছোটোবেলা থেকেই ওর পোকে খেয়ে গেছে, পোকে খেয়ে ওর সামনের দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। পর এর জন্য মানে ওকে দাঁত পোকলা বলা হয়, কারণ ওর দাঁত পড়ার বয়স হয় নাই, ছোট মানুষ, দাঁত পড়ার বয়স এখনো হয় নাই। এখন ওই যে দাঁত বেশি পোকে খাওয়ার কারণে সামনের দাঁতগুলো ওর ভেঙে ভেঙে পড়ে গেছে, আর কিছু মানে পুরা সব পড়ে নাই, মানে মাড়ির মধ্যে কিছু লেগে আছে আর কিছু ভেঙে পড়ে গেছে। এগুলার এখন ট্রিটমেন্ট করা যাবে না, এগুলা মনে হয় মানে একটা মানে সময় হইলে, মানে একটা প্রাথমিক বয়সে আসলে তারপর ওর এটি ট্রিটমেন্ট করা হবে দাঁতের। আমি অবশ্য সেরকম একটা ভালো জানি না, ওর মাই ভালো জানে, ওর মা যেহেতু ওকে নিয়ে ডেন্টিস্টের কাছে যায়। আমি শুধু দুষ্টামি করি, মামি তো, মামিরা তো দুষ্টামি করে তাই না? মামিরা যদি দুষ্টামি না করে তাহলে আর কারা দুষ্টামি করবে? কিছু কিছু সম্পর্ক আছে অনেক গম্ভীরতা মানে থাকলেই ভালো লাগে, কিছু কিছু সম্পর্কর মধ্যে আবার গম্ভীরতা ভালো লাগে না। কিছু কিছু সম্পর্ক শুধু আনন্দের, মানে একসাথে হলেই শুধু আনন্দ হবে, মজা হবে, হাসি হবে, ঠাট্টা হবে, ওই সম্পর্কগুলো আবার গম্ভীর থাকলে ভালো লাগে না। সেরকমই আমার মনে হয় মামা মামি সম্পর্ক, তারপর এই কি বলে ভাবি সম্পর্ক, ভাবি ননদের সম্পর্ক, বা দেওর ভাবির সম্পর্ক, বা এরকমই নানি নাতিনের সম্পর্ক, নানা নাতিনের সম্পর্ক, এরকম এই কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর মধ্যে গম্ভীরতা থাকা উচিত না, গম্ভীরতা থাকলে ভালো দেখায় না। এগুলোর মধ্যে একটু আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা, ও হ্যাঁ ভাই বোনের সম্পর্ক, এইসব সম্পর্কগুলো না যত বেশি মজার হবে, আনন্দ ফুর্তির হবে, তত বেশি ভালো। সম্পর্কগুলো এই আনন্দের মাঝখানেই মজবুত হয়ে ওঠে। তো মানজার মানহা গেছে, ওরা কখন আসে জানি না, দেখি কখন আসে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমি একটু ফ্রি আছি, আমি এতক্ষণ একটু টিভি দেখবো, একটু রেস্ট, কি ওই যে টিভি দেখার মাঝেই রেস্ট নেব, মানে একটু ব্লগ দেখবো রাতের, যেহেতু কোনো কাজ নাই। মানজার আসলে তারপর মানজারকে পড়তে বসাবো, তারপর মানজারকে পড়তে বসাবো। ওকে পড়তে বসালে ওর পড়া কমপ্লিট করতে যত সময় লাগবে, পড়া কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করে শুবো। কালকেও মানজারের স্কুল বন্ধ, তাই একটু রেস্ট আসি, ফ্রি আসি। তুমি যখন আসতেছিলা তখন কি বৃষ্টি পড়তেছিল? না,
বৃষ্টি পড়ে নাই? কি বলবা বলো? পানি খাবে। পানি খাবা? আচ্ছা ঠিক আছে। এই তো অনেকক্ষণ ধরে টিভি দেখতেছি, টিভি দেখলাম, প্লাস আমার ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, এতক্ষণ এগুলোই করলাম। ঘড়িতে এখন 10টা বেজে গেছে, মানজার মানহা এখনও আসে নাই, আর আমার মুখটাও ছুচুমুচু করছে। এই পড়িস না, ছুচুমুচু করছে মানে এই যে এইটার জন্য মুখটা ছুচুমুচু করছে। ফ্রিজটা বন্ধ করি। ভাবছিলাম কাঁঠাল খাবো না, কারণ পেটটা যেহেতু ফেপে ফেপে ছিল এতক্ষণ, কিন্তু এখন মন মানতেছে না, খেতে হবেই আমাকে আজকে। এত বেশি খেতে ইচ্ছা করতেছে যে খুলতেও পারতেছি না। খেতে হবে, এটাই হলো আসল কথাই, যে কাঁঠাল নিয়ে বসছি। থাক, খেতে যখন এত ইচ্ছা করতেছে, আর না খেয়ে শুধু শুধু কষ্ট করার দরকার নাই। যদি রাতের মধ্যে মরে যাই, তাই খেয়েই মরি। না খেয়ে যদি মরি তাহলে রুহুটা কষ্ট পাবে। এর জন্য খেয়ে তারপরে মরি। মানুষের হাইট মতের কথা বলা যায় না। যদি আমি রাতের মধ্যে মরে যাই তাহলে আমার মনটা শুধু কাঁঠাল কাঁঠাল করবে। তাই ভাবলাম কাঁঠালটা খেয়েই নেই, আগে খেয়ে ফেলি, তারপর কি হবে এটা পরে দেখা যাবে। বিসমিল্লাহ। যদি খাওয়ার পর পেটটা আরও ফাইপা যায় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেব, রাতের খাওয়াটা স্কিপ করে দেব। কিন্তু তারপরও আমার এখন কাঁঠালটা খেতেই হবে। এত বেশি মন চাইতেছে খাওয়ার জন্য। মাঝে মধ্যে একটু মনের কথাও শুনতে হয়, তাই না? তাই মনের কথা শুনে বসে পড়লাম কাঁঠাল খাওয়ার জন্য। এটা আমার পেটের ভিতরে গিয়ে কি মধুতে পরিণত হবে নাকি বিষে পরিণত হবে জানি না। আগে খেয়ে নেই, পরে যেটা হবে দেখা যাবে। যা হওয়ার হবে। খাচ্ছি তো খাবারের জিনিসই, তাই না? ওরা যদি পেটের ভিতরে যায় আর বিষ হয়ে যায়, সেটা করার কিছু নাই। সেটার ব্যবস্থাও আছে, সেটার ব্যবস্থাও করা হবে। 10টা বাজে, মানজার মানহা আসে নাই, এসে পড়বে হয়তো আর কিছুক্ষণ পরেই। আমারও ভাল লাগতেছে না, অনেকক্ষণ ধরে একা একা আছি তো, কখন আসবে এই অপেক্ষাই করতেছি। ঠান্ডা ঠান্ডা কাঁঠাল, একদম সব ঠান্ডা হয়ে গেল। তা যাই হোক, আমি এখানে টিভি দেখি আর ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খাই, কাঁঠাল এনজয় করি। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।